আজ জাপানে ঈদের দিন। ঈদের দিন নতুন কাপড় পরে বুলেট ট্রেনে করে চলে আসলাম কিয়োটোতে। এবং কিয়োটোতে এসে কি করলাম সেটার উপরে থাকছে আজকের এই ভ্লগটা। সকালবেলায় তো আমি ঈদের সালোয়ার কামিজ পরে বের হয়েছি, কিন্তু অসম্ভব ঠান্ডায় চোখ নাক মুখ সব বসে যাচ্ছে। এবং সুটকেস নিয়ে বের হয়েছি, কারণ আজকে আমরা টোকিও থেকে চলে যাব কিয়োটোতে। কিয়োটোতে আমরা বেশ কয়েকদিন থাকবো। ভীষণ ঠান্ডা বাতাস হচ্ছে, শিরশির করে বাতাসটা সারা গায়ে লেগে যাচ্ছে। আর এত সুন্দর ফুল চারিদিকে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ভিডিও দেখে মনে হচ্ছে যে কত সুদিন স্মুথ একটা ওয়েদার, আসলে না, ভীষণ ঠান্ডা। আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এই যে সুটকেস টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। পথ যেহেতু একটু উঁচু নিচু, একটু আঁকা বাঁকা, এই ট্রলি সুটকেসও টেনে নিতে কষ্ট হয়। এবং আমার ছেলে আমার সুটকেস টেনে নিয়ে যাচ্ছে, তার কাঁধেও একটা ব্যাগ। মানে তারা আমাকে সুটকেস টানাটানি থেকে রিলিফ দিয়েছে। এইটা হচ্ছে ট্রেন। এই ট্রেনে করেই আমরা যাব হচ্ছে মেন স্টেশনে, যেখান থেকে আমরা বুলেট ট্রেনে উঠবো এবং কিয়োটো যাব। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, এবং যতটুকু বোঝা যায় তাতে মনে হচ্ছে যে ট্রেনে ভীষণ ভিড় থাকবে। সেই ভিড় ঠেলে কিভাবে এই সুটকেস নিয়ে উঠবো সেটা আসলে বুঝতে পারছি না। কারণ ফিল্মে বা সিরিজগুলোতে কিন্তু প্রায় দেখা যায় যে এরকম প্রচণ্ড ভিড়, সেটার মধ্যে ধাক্কা দিয়ে লোকজন উঠে যাচ্ছে। এখন সুটকেস নিয়ে উঠতে পারবো কি না সেটা একটা বড় প্রশ্ন। জাপানের এরকম মেট্রো স্টেশনগুলো এত ডিফিকাল্ট, পথগুলো চেনা। আমরা যেমন জিআর লাইন দিয়ে এখন চলে যাব কিয়োটোতে। মানে অনেকখানি হেঁটে আমরা একটা স্টেশন আগে গেলাম, সেখান থেকে কিন্তু আমরা মেট্রোতে উঠলাম, তারপর আরেকটা স্টেশনে নামলাম। এখন আমরা কিয়োটোর জন্য ট্রেন ধরবো। এবং অনেক অনেক রাশ, অসম্ভব রাশ, প্রচুর মানুষ। এবং এখানে সহজে মানে এই যেমন জিআর লাইন, এটা একটা লাইন, যে লাইন দিয়ে আসলে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় মুভ করে। সো এই লাইনগুলো খুঁজে পাওয়াটাও অনেক ডিফিকাল্ট, পড়ে পড়ে দেখে দেখে যেতে হয়। প্লাস অনেক সময় বুঝতে অসুবিধা হলে মানুষজনের হেল্প নিতে হয়। এবং আমরা যে প্রথম ট্রেনে উঠলাম, আমাদের কোন বগিটা খালি এইটা দেখে কিন্তু স্টেশনে যে ঝাড়ু দিচ্ছিল ক্লিনার, সে আমাদেরকে ওই বগির সামনে দাঁড় করালো, এবং ওই জন্য আমরা ওটাতে উঠতে পারলাম, না হলে পারতাম না। এখন কিয়োটোতে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। সেই টিকিট কাউন্টারটাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে সেটা কোথায়। আমরা স্টেশনে ট্রেনের ওখানে যেয়ে আবার নেমে আসছি, কারণ টিকিট কিনতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ডলারকে ইয়েন করতে হবে। এখানে আমরা 2 দিন ধরে ঘুরছি, কিন্তু কোনো ভালো মানি এক্সচেঞ্জ পাচ্ছি না, এবং ডলারের রেট ভালো না। সেই কারণে এখানে মানিটা বা ডলারটা এক্সচেঞ্জ করা যাচ্ছে না। কারণ আগেই বলেছি, জাপানে সব জায়গাতে ক্রেডিট কার্ড চলে না। টাকা হলে ভালো, মানে ইয়েন হলে ভালো, সব কিছুতে ইয়েনে কেনাকাটা করলে ইজি হয়, কারণ ক্রেডিট কার্ড অনেক জায়গাতেই নেয় না। সো এবং মানি এক্সচেঞ্জ সব জায়গাতে নেই। তো এগুলো আসলে একটা ট্রাবলসাম, এগুলা নিয়ে আসলে মুভ করাটা খুবই ডিফিকাল্ট। সো আমাদেরকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যে মানি এক্সচেঞ্জ কোথায়। সেখানে গেছে আমার হাজব্যান্ড টাকাটা ভাঙানোর জন্য, যদি খুঁজে পায়, নাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করছি বুলেট ট্রেনে ওঠার জন্য। আমরা নন রিজার্ভড কম্পার্টমেন্টে টিকিট কেটেছি। সো এখানে আসলে আপনার সিট বুকিংয়ের কোনো বিষয় নেই। যদি সিট খালি না থাকে তাহলে দাঁড়িয়ে যেতে হবে। ফাইনালি বুলেট ট্রেনে উঠলাম। আমরা কিয়োটো যাব, 2.5 hours লাগবে। এখন আজকে ঈদের দিন।
বুলেট ট্রেনে যাওয়ার সময় বাইরের দৃশ্য দেখতে এমন কোনো বিশেষ ভালো লাগে বলে আমার মনে হয় না, মানে আমার লাগেনি। এই কারণে কিছুক্ষণ চলার পরেই আমার মনে হচ্ছে আমার তীব্র ঘুম আসা শুরু করলো। মানে মনে হয়েছে বুলেট ট্রেনে বসার সাথে সাথে আমাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে, যেটা খাওয়ার পরে আমি স্লিপিং বিউটি হয়ে গেলাম। আমি 2.5 ঘন্টা ঘুমালাম। তার আগে এই বেন্টো বক্সের খাবারটা স্টেশন থেকে কেনা হয়েছে। এটা নাকি খুবই বিখ্যাত খাবার, মানে স্টেশনের বিখ্যাত বেন্টো বক্স। আমার কাছে এমন কিছু বিখ্যাত লাগেনি, আমার হাজব্যান্ডের কাছে খুবই বিখ্যাত লেগেছে। এরপর আমি 2.5 ঘন্টা ঘুমালাম এবং স্লিপিং বিউটির মতো ঘুম ভেঙে উঠেই নেমে গেলাম স্টেশনে। আমি এমন ঘুমাচ্ছিলাম যে মাথা জায়গা মতো রাখতে পারছিলাম না, এত তীব্র ঘুম পেয়েছিল আমার। এইবার আবার আমাদেরকে খুঁজতে হবে, বের হতে হবে কোথায় কোন দিক দিয়ে যাব। তো সেটাই একটু ভাবার জন্য, দেখার জন্য, একটু চিন্তা করার জন্য আমরা স্টারবাক্সে ছোট্ট একটা ব্রেক নিলাম, একটা কফি নিয়ে নিলাম, কফি খেলাম। স্টেশন থেকে বের হয়ে হেঁটে আমাদেরকে আসতে হবে হচ্ছে আমাদের এয়ারবিএনবি পর্যন্ত। আমরা কিয়োটোতে এয়ারবিএনবি নিয়েছি। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা এয়ারবিএনবির দিকে যাচ্ছি এবং খুঁজতেছি আসলে কোন দিকে যাব। গুগল ম্যাপ দেখে এটা খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট পুরো জায়গা। টোকিওতেও অনেক ঠান্ডা ছিল, কিয়োটোতেও অনেক ঠান্ডা। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, এটা হচ্ছে বাথরুম যেখানে গোসল করবেন। একটা ওয়াশিং মেশিন রয়েছে, একটা ছোট্ট কিচেনের মতো রয়েছে, সিঙ্ক রয়েছে, 2-4টা থালাবাটি রয়েছে। এটা হচ্ছে টয়লেট, উপরে একটা ডাবল বেড, নিচে একটা সিঙ্গেল, যেহেতু আমরা 3 জন। এইটা হচ্ছে পুরো রুমটার একটা ভিউ। অ্যাটলিস্ট হোটেল রুমের চাইতে বেশ বড়। হোটেল রুমগুলোতে তো মোটামুটি পা ফেলারই জায়গা থাকে না। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। তখন সূর্য প্রায় ডুবি করছে। আলোটা খুবই সুন্দর ছিল, পুরো সোনালি একটা আলো। আমরা এখন এখানে বাসের জন্য অপেক্ষা করছি। বাসে উঠে গেলাম, দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ, প্রচণ্ড ভিড়। বেশিরভাগ সময় এখানে বাসে সিট পাওয়া যায় না। আমরা চলে যাচ্ছি মারুয়ামা পার্কে। সেখানেও প্রচুর চেরি ফুটেছে এবং সেই চেরি ফুল দেখতেই যাচ্ছি। ওখানে আমাদের সাথে আমাদের নেইবার, আমাদের বন্ধু লিজা ভাবি এবং জুবায়ের ভাই, তাদের ছেলে জায়ান, এদের সাথে দেখা হবে। খুব সুন্দর এই দৃশ্যটা, মাঝখান দিয়ে পানি বয়ে গেছে। আমরা এখন এসেছি মারুয়ামা পার্কে। আমরা এখানে আরও কয়েকজনের সাথে মিট করব বাংলাদেশ থেকে যারা যারা এসেছে। সো দেখা যাক মারুয়ামা পার্কে কি আছে। চারিদিকে চেরি ফুল, এখনও নাকি ফুল ব্লুমিং হয়নি, কিন্তু তারপরেও চারিদিকে চেরি ফোটাতে খুব সুন্দর লাগছে দেখতে। এবং এত ঠান্ডা, আমি 3-4টা লেয়ার পরার পরেও আমার এই বিশাল কম্বল মার্কা শালটা আনাতে আমি বেঁচেছি। এবং এই শালটা এনেছিলাম নেপাল থেকে। মারুয়ামা পার্কের চারিপাশে এরকম খাবারের একটা পাথ রয়েছে, দুপাশে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। আপনার যা যেমন পছন্দ, সুইট টাইপের খেতে চাইলে সুইট টাইপের, বিফ টাইপের খেতে চাইলে, চিকেন টাইপের খেতে চাইলে এরকম খেতে পারেন। আর এই দৃশ্য তো আমরা আসলে ফিল্মে, সিরিজে অনেক দেখেছি, যে গাছে গাছে এরকম চেরির গাছে লাইট জ্বলছে আর এরকম নিচে বিছানার মতো দেওয়া আছে, সবাই বসে খাচ্ছে। মাঝখানে একটা চুলার মতো থাকে, খাবার গরম করে বা খাবার পুড়িয়ে এখানে খাওয়া হয়, সেটাই এখানে। এবং এখানে বসতে হলে আসলে ভালোই টাকা দিতে হয়। এবং এখানে বসে আপনি
মানে যাদের যেই রেস্টুরেন্টের এই জায়গাটা শুধু তাদের খাবারই নিতে হবে, আপনি বাইরে থেকে কোনো খাবার নিয়ে এখানে বসতে পারবেন না। তাদের রেস্টুরেন্টে অর্ডার করলেও বাইরের কোনো খাবার তারা অ্যালাউ করছে না এবং এটা খুবই বিরক্তিকর, মোটামুটি মেজাজ খারাপ হয়েছিল। পাশে আবার একটা ইন্ডিয়ান দোকান ছিল, সেখানেও আমরা একটু খাবার দেখলাম এবং এখানে আমরা খাবার নিয়ে এসেছিলাম এবং আমাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে কেন খাবার নিয়ে ঢুকেছি। এই চেরি গাছটা দেখে তো মনে হচ্ছে সাদা বরফ ঝরছে, এত সুন্দর, মানে কোনো পাতা নাই, শুধু ফুল। মানে পুরো পার্কটাতে চারিপাশে এরকম চেরি গাছ আর তার চারপাশ জুড়েই এ ধরনের খাবারের একটা জায়গা, যে আপনি খাবেন, ফুল দেখবেন, গল্প করতে থাকবেন। এটা প্রায় 150 থেকে 200 বছরের পুরনো চেরি গাছ। এটা চারিপাশে ওরা আটকে রেখেছে যাতে কাছাকাছি যাওয়া না যায়। এটা যে কি অপূর্ব সুন্দর, মানে এটা ভিডিওতে আসলে ওই সৌন্দর্যটা এখানে দেখা যাচ্ছে না। পুরা মনে হচ্ছে কি বরফের বৃষ্টি হচ্ছে বা বরফের ঝর্ণা, এত সুন্দর, এবং সেটা বয়ে যাচ্ছে, মানে থাকে না যে ঝর্ণাটা বরফে শক্ত হয়ে নাই, ঝর্ণাটা বয়ে যাচ্ছে মনে হচ্ছে, অসম্ভব সুন্দর। ওটা দেখার পরে লিজা ভাবিদেরকে আমরা বিদায় জানালাম। এরপর আসলো আমার হাজব্যান্ডের কলিগ নাকিব এবং তার ওয়াইফ। তাদের সাথেও আমরা আবার ওই পার্কটা থেকে বের হওয়ার সময় এইরকম একটা টেম্পল দেখলাম, যেটাতে বাইরে থেকে খুব সুন্দর লাইট জ্বলছে, খুব ভালো লাগছিল টেম্পলটা দেখতে। খানিকটা সময় দাঁড়িয়ে আমরা এই টেম্পলটাও দেখলাম। অ্যাস্থেটিক্যালি ওদের প্রত্যেকটা জিনিস এত সুন্দর, ওরা নেচারকে এত মানে, এত সম্মান করে, মানে এতটা যত্ন করে নেচারের, এটা না দেখলে বোঝা যাবে না। মানে মানুষ তো একটা নেচারের অংশ বা পার্ট, আমরা এই কথাটা ভুলে যাই এবং আমরা এটা মনে রাখি না বলেই নেচারের জন্য এই মায়াটা, এই ভালোবাসাটা আমাদের নাই। জাপানে এসে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। ওরা প্রত্যেকটা জিনিস, ওরা সাজানোতে, প্রেজেন্টেশনে, প্রত্যেকটা জিনিসে আমার মনে হচ্ছে নাম্বার 1। ওদের প্রত্যেকটা জিনিসের প্রেজেন্টেশন খুব সুন্দর, যতটাই মানে সাধারণ হোক না কেন জিনিসটা, এবং মনে হচ্ছে ওরা নেচারের প্রতি অনেক বেশি গ্রেটফুল, যার কারণে ওদের মানে ন্যাচারাল যে কোনো জিনিসকে ওরা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে যে ওটা দেখতেই খুব ভালো লাগে। এরপর আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর পথ পার হয়ে, এই জায়গাটা খুব সুন্দর, একটা লেক, তার পাশে ঘর বাড়ি, ব্রিজ, গাছ, খুব সুন্দর জায়গাটা। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে পার হয়ে যাব এবং আমরা যাব এখন ডিনার করতে। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি কাওরামাচিতে। আমরা এখানেই ডিনার করব, কোনো একটা রেস্টুরেন্ট বুক করা ছিল, নাকিবরা বুক করে রেখেছে। এটা শাহবাবা, সে আমাকে নানা রকমের গাইডেন্স দিয়েছে জাপান সম্পর্কে, কোথায় কি কিনতে পাওয়া যাবে, কোনটা খেতে ভালো হবে, কোন কসমেটিক্সটা ভালো হবে, কারণ ওরা বেশ কয়েকবার এর মধ্যে জাপান এসেছে। সো এটা একটা ভালো ইনফরমেশন। এখান থেকে মেনু সিলেক্ট করে খাবার অর্ডার দিচ্ছে নাকিব এবং ওর ভাই। নাকিবের ভাই এখানেই পড়ে জাপানে, খুবই পিছিয়ে একটা ছেলে, অনার্স করছে। এই ড্রিঙ্কটা ভীষণ মজা ছিল, এই ড্রিঙ্কটা। নানা ধরনের খাবার আসছে। এখানে হালাল খাবার খুঁজতে গেলে খুব একটা পাবেন না। এখানে যারা হালাল খেতে চান তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, তবে ভেজিটেবল জাতীয় অনেক কিছুই পাওয়া যায়, খুব বেশি না হলেও অপশন থাকে, তো ওভাবে করে আসলে খাওয়া দাওয়া করতে হবে। হালাল রেস্টুরেন্ট আমি খুব একটা এখানে দেখিনি, খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। এরপর খেয়ে আমরা আবার কাওড়ামাছের মধ্যে একটু হাঁটাহাঁটি শুরু করলাম
এখানেও একটা ছোট্ট লেকের মতো আছে, তার পাশেও প্রচুর চেরি গাছ। মানে প্রত্যেকটা ওয়াকিং স্ট্রিটের পাশেই এরকম করে নানা রকম ছোট ছোট চেরি গাছ আছে, মানে চেরি বাগান বাগান একটা ফ্লেভার আছে, খুব সুন্দর আসলে। মানে সিটির মধ্যেই হঠাৎ করে মনে হচ্ছে একটা, কি বলবো, একটা গ্রামের মতো কোনো একটা ফ্লেভার, বা সিটির বাইরের একটা ফ্লেভার। আমরা কোন বাসে যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না। এই পুলিশটাকে দেখে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো এবং সে খুব সুন্দর করে হেল্প করলো আমাদেরকে। এদের এখানে আপনি যদি পথ খুঁজে না পান, বাস চিনতে না পারেন, জিজ্ঞেস করলে এরা খুব সুন্দর হেল্প করে। মানে একেবারে নিজেরা গুগল ম্যাপ বের করে ট্রান্সলেট করে বুঝিয়ে দেয়। সো এইটা অনেক দেশেই পাওয়া যায় না, এত হেল্পফুল হয় না মানুষ সাধারণত। আমরা নিজেরাও এত হেল্পফুল না বাঙালি হিসেবে। তবে এখানে ৮টা-৯টার মধ্যেই সব মোটামুটি বন্ধ হয়ে যায় দোকান, স্পেশালি ৯টার পর তো একেবারেই কোনো শপিং মল বা দোকান খোলা থাকে না, খাবার রেস্টুরেন্টগুলো খোলা থাকে। ফাইনালি আমরা বাসটা পেয়ে গেলাম, বাসে উঠলাম, এখন চলে যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে। প্রচুর হাঁটতে হয়েছে, পা খুব ব্যথা।